তো বন্ধুরা, আজকে আমরা তড়িৎধারকের সংযোগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা তড়িৎধারক কী দেখেছিলাম, তড়িৎধারকের কয়েকটা সূত্র দেখেছিলাম আর ম্যাথ করেছিলাম। তো আজকে আমরা তড়িৎধারকের কম্বিনেশন যদি থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করব। তড়িৎধারকেরও রোধের মতন দুই রকমের সংযোগ সম্ভব, একটা হচ্ছে শ্রেণী সংযোগ, একটা সমান্তরাল সংযোগ। আমরা রোধের ক্ষেত্রেও শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ পড়ে এসেছি নবম দশম শ্রেণীতে। ধারকের ক্ষেত্রেও এই দুই টাইপের সংযোগ সম্ভব। সো শ্রেণী সংযোগগুলো দেখতে কীরকম হবে? এরকম হবে। এখানে দেখো, এটা একটা ধারক, এটা একটা ধারক, এইটা আরেকটা ধারক, এরকম করে এন সংখ্যক ধারক আছে। ধারকগুলো কিভাবে আছে? একটার প্লাস মাথার সাথে আরেকটার মাইনাস মাথা, একটার প্লাস মাথার সাথে একটার মাইনাস মাথা, এইভাবে কানেক্টেড আছে। এটা যদি প্লাস প্রান্ত হয়, আমরা জানি ধারকের দুইটা পাত থাকে, একটা পাতে পজিটিভ চার্জ জমা হয়, একটা পাতে নেগেটিভ চার্জ জমা হয়। তাহলে এটাতে প্লাস চার্জ জমা হলে এটাতে মাইনাস চার্জ, আবার এটাতে প্লাস চার্জ জমা হলে এটাতে মাইনাস চার্জ, এটাতে প্লাস চার্জ জমা হলে এটাতে মাইনাস চার্জ। তাহলে দেখো তো, এটার মাইনাস প্রান্তর সাথে এটার প্লাস প্রান্তটা কানেক্টেড, এটার মাইনাস প্রান্তর সাথে এটার প্লাস প্রান্তটা কানেক্টেড। এইভাবে যদি ধারকগুলো সজ্জিত থাকে একটার পর একটা, তাহলে এই টাইপের সংযোগকে আমরা কি বলি? শ্রেণী সংযোগ বলি। সমান্তরাল সংযোগ কীরকম হবে? সমান্তরাল সংযোগে দেখো, আমি যে এখানে অনেকগুলো ধারক, এন সংখ্যক ধারক আমরা সমান্তরাল সংযোগে সংযুক্ত করেছি। এটা কীরকম? এইখানে দেখো, আমাদের যে ধারকটা আছে এই ধারকের প্লাস প্রান্ত এটা, মাইনাস প্রান্ত এটা, মানে দুইটা পাত আছে, একটাতে প্লাস চার্জ জমা হয়, একটাতে মাইনাস চার্জ জমা হয়। এটারও প্লাস চার্জ এখানে জমা হচ্ছে, মাইনাস চার্জ এখানে জমা হচ্ছে, প্লাস এখানে মাইনাস এখানে। তাহলে খেয়াল করে দেখো, প্লাস চার্জ বিশিষ্ট যে পাতগুলো আছে সেগুলোকে একটা সাধারণ বিন্দুতে, মানে সেগুলো তারা নিজেরা পরস্পর কানেক্টেড। আবার মাইনাস চার্জগুলো যেই পাতে জমা আছে সেই পাতগুলো নিজেরা কানেক্টেড। এইভাবে প্লাস প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে আর মাইনাস প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে মিলিয়ে আমরা ধারকের যে সংযোগ তৈরি করতে পারি সেটাকে আমরা বলবো ধারকের সমান্তরাল সংযোগ। তো আমরা ধারকের সংযোগের থেকে ধারকের সংযোগের তুল্য ধারকত্ব বের করব। তো আমরা এইখানে যে ধারকটা দেখছি সেটা হচ্ছে কি, প্রথম ধারক, এটাকে বলছি C1 ধারকত্ব, এটার মান। আর এই ধারকত্বটার কারণে এটার মধ্যে বিভব পার্থক্য ধরো তৈরি হয়ে আছে V1, মানে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য V1। এটার এক পাতে জমাকৃত আধান কত? প্লাস কিউ। আরেক পাতে জমাকৃত আধান কত? মাইনাস কিউ। এর পাশের ধারকটাতে আসি। পাশের ধারকটার ধারকত্ব C2, আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্য V2, আর এটার এক প্রাতে জমা হয়েছে প্লাস কিউ চার্জ, আরেক পাতে জমা হয়েছে মাইনাস কিউ চার্জ। খেয়াল করে দেখেছো বন্ধুরা, এই দুইটা ধারকের মধ্যে আমরা ধারকত্বকে আলাদা বলেছি, বিভব পার্থক্যকে আলাদা বলেছি, দুই প্রান্তের বিভব পার্থক্য, এর দুই প্রান্তের বিভব পার্থক্যকে আলাদা বলেছি। বাট প্রত্যেক পাতে জমাকৃত আধান এটাকেও কিউ দিয়ে প্রকাশ করছি, এটাকেও কিউ দিয়ে প্রকাশ করছি। এখানে কিন্তু Q1 Q2 দিয়ে প্রকাশ করছি না। কেন? কারণ এরা কি সংযোগে আছে? শ্রেণী সংযোগে আছে। আমরা কি জানি, শ্রেণী সংযোগে যদি কোনো কিউ থাকে তাহলে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি না, একই তড়িৎ প্রবাহ I প্রবাহিত হবে। সো একই তড়িৎ প্রবাহ I যদি প্রবাহিত হয়, আবার I এর ফর্মুলা আমরা জানি, I = কি? Q/T, রাইট? সো টি সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত সেটা। সো I যদি একই থাকে তাহলে কিউও একই, একটা সুনির্দিষ্ট সময়ের জন্য একই থাকবে। তার মানে কি? তার মানে প্রত্যেক পাতে জমাকৃত আধানগুলো কিন্তু সমান হবে। যখন শ্রেণী সংযোগে ধারকগুলো সংযুক্ত থাকবে তখন প্রত্যেকটা পাতে জমাকৃত আধানের ভ্যালু সমান হবে। আর ধারকত্বের মান আলাদা হবে। কারণ কি? কারণ এদের দুই প্রান্তের বিভব পার্থক্য, আমরা জানি শ্রেণী সংযোগে প্রবাহ একই হলেও প্রত্যেকটা কম্পোনেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা হয়। দ্যাট মিনস এই পয়েন্ট আর এই পয়েন্টের যে বিভব পার্থক্য, এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য আলাদা, এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য আলাদা। তাই প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য V1 V2 V3 দিয়ে প্রকাশ করছি। প্রথম ধারকের বিভব পার্থক্য V1, দ্বিতীয় ধারকের বিভব পার্থক্য V2, এইভাবে প্রকাশ করেছি। ধারকত্বগুলোকেও একইভাবে আমরা 1 2 3 দিয়ে নাম্বারিং করেছি। এই ধারকগুলো, এখানে কয়টা ধারক আছে? n সংখ্যক ধারক আছে। এই ধারকগুলোর বদলে যদি আমরা একটা ধারক নিয়ে আসি, যে ধারকটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? CS দ্বারা। CS দিয়ে কি বোঝানো হচ্ছে? CS দিয়ে বোঝানো হচ্ছে সিরিজে থাকলে তুল্য ধারকত্ব। মানে এদের বদলে এমন একজন ধারক যদি নেই, এই ধারকটা এরা মিলে যেই পরিমাণের কাজ করতে পারে, মানে যা যা করে ও একা সেই জিনিসটাই করতে পারে, তাহলে এই ধারকটা কি আসলে ওদের তুল্য ধারক বলবো। সো ওদের তুল্য ধারকের যে ধারকত্ব সেটাকে বলছি কি? CS। আমাদের টার্গেট হচ্ছে CS বের করা। মনে করে দেখো বন্ধুরা, আমরা রোধের ক্ষেত্রেও কিন্তু এমন করতাম নবম দশম শ্রেণীতে, রাইট? আমাদের যদি অনেকগুলো রোধ থাকতো পাশাপাশি, এদের বদলে আমরা একটা তুল্য রোধ হিসাব করতে পারতাম। তেমনি এখানে অনেকগুলো ধারক আছে পাশাপাশি, এই ধারকগুলোর পরিবর্তে আমরা তুল্য ধারকত্ব হিসাব করব, মানে তুল্য ধারকের ধারকত্ব হিসাব করব। এখানে খেয়াল রাখা জরুরি, তুল্য ধারকের ধারকত্বটাকে আমরা ধরেছি CS। তুল্য ধারকের দুইটা পাত, এই দুইটা পাতের প্রত্যেকটা পাতে কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে। কারণ তুল্য ধারকটাও কিন্তু I পরিমাণ প্রবাহই পাবে, এমন কিন্তু না তুল্য ধারকটা আমার ভিন্ন প্রবাহ পাবে। এই তুল্য ধারকটা একই সার্কিটের
বসবে ওদের বদলে। সো একই সার্কিটে আমার এই সার্কিটে মূল প্রবাহটা যেহেতু আই, তার মানে এই তুল্যধারকের মধ্যে দিয়েও আই পরিমাণ প্রবাহ যাবে, আর আই ইকুয়াল টু কিউ বাই টি। সো আমার এই তুল্যধারকের দুই পাতেও জমাকৃত আধানের মান কিন্তু কিউ করে হবে, একটাতে প্লাস কিউ একটাতে মাইনাস কিউ। আচ্ছা, সো আমাদের তুল্যধারকের দুইটা পাতে চার্জের পরিমাণ কিউ করে, আর এই তুল্যধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এটাকে বলছি ভি। দ্যাট মিন্স এই ক্ষেত্রে মূল বর্তনীর যে বিভব পার্থক্য ছিল, অর্থাৎ মূল বর্তনীর এই প্রান্ত আর এই প্রান্তের যে বিভব পার্থক্য, এখানেও মূল বর্তনীর এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে ভি1 কি? প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। ভি3 কি? তৃতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। আর ভিটা কি? তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বলা যায়, অথবা মূল সার্কিটের ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। এখানে তো অবশ্যই ব্যাটারি ট্যাটারি ছিল, নাহলে চার্জিত করলাম কীভাবে? সো ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা, তো আমরা এই ঘটনাটার প্রথম অংশটার জন্য যদি দেখি, যেহেতু আমরা এফ বিন্দুদ্বয়ের মধ্যে, এফ আর এফ প্রাইম বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য লিখছি ভি, ক্যাপিটাল ভি, মূল বিভব পার্থক্যটা, এটা যেহেতু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে এই ধারক কিছুটা বিভব পার্থক্য নিবে, এই ধারক কিছুটা বিভব পার্থক্য করবে, এটা কিছুটা বিভব পার্থক্য খরচ করবে, এটা কিছুটা বিভব খরচ করবে, প্রত্যেকে কিন্তু কিছু কিছু বিভব খরচ করবে, যেটা মিলে কিন্তু আবার হবে মূল বিভব পার্থক্যের সমান। সো আমরা এটাই লিখে ফেললাম যে আমাদের ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য প্রত্যেকে অল্প অল্প করে খরচ করবে। আমরা যদি তিনটা ধারক নিয়ে আলোচনা করি তাহলে লিখতে পারি মূল বিভব পার্থক্য ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। তো ভি1কে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি? লিখতে পারি না কিউ বাই সি1। কেন? কারণ আমরা সি ইকুয়াল টু কিউ বাই ভি ফর্মুলা পড়ে এসেছি। তাহলে ভি ইকুয়াল টু কি? কিউ বাই সি। সো ভি1কে আমরা লিখতে পারি কিউ বাই সি1, ভি2কে কিউ বাই সি2, ভি3কে কিউ বাই সি3। আমরা এই সূত্রে যদি চলে আসি, এই সূত্রের ভি1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলে, এই সূত্রের ভি2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলে, এই সূত্রের ভি3 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা এরকম একটা সমীকরণ পাবো। এই সমীকরণটার মধ্যে আমরা যদি কিউ রাশিটাকে কমন নিই, কিউটাকে ধরো কমন নিলাম, কিউটাকে কমন নিলে কি থাকে? 1/c1 যোগ 1/c2 যোগ 1/c3। সো আমাদের ভি ইকুয়াল টু আসে কিউ 1/c1 যোগ 1/c2 যোগ 1/c3। তাহলে এটা হচ্ছে আমার কিসের মান? এটা আমার এই মূল বিভব পার্থক্য ভি এর মান। এবার চলে আসি চলো তুল্য ধারকের বেলায়। তুল্য ধারকের ক্ষেত্রে আমরা যদি ভি ইকুয়াল টু কিউ বাই সি ফর্মুলাটা খাটাই, যেহেতু তুল্য ধারকের ধারকত্বকে সিএস ধরেছি, যেটা আমরা বের করব, তো আমরা ভি ইকুয়াল টু বলতে পারি কিউ বাই সিএস। তুল্য ধারকের প্রতিপাতে জমাকৃত আধান কিউ, আর তুল্য ধারকের ধারকত্ব হচ্ছে সিএস, আর তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আসলে মূল বিভব পার্থক্যটারই সমান। সো আমরা লিখলাম ভি ইকুয়াল টু কিউ বাই সিএস। সো আমরা দুইটা সমীকরণ নাম্বারিং করেছি, এটাকে বলেছি 2.62 সমীকরণ, আর এটাকে বলেছি 2.63 সমীকরণ। দেখো তো 2.62 সমীকরণে ভি ইকুয়াল টু পাচ্ছিলাম এই রাশিমালাটা, আর 2.63 সমীকরণে ভি ইকুয়াল টু পাচ্ছি এই রাশিমালাটা। তার মানে এই রাশিমালাটা আর এই রাশিমালাটা দুইটা কিন্তু একই রাশিমালা, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি 1/cs ইকুয়াল টু 1/c1 যোগ 1/c2 যোগ 1/c3। তাহলে এই দুইটা মানকে আমরা যদি একত্র করি, তাহলে বুঝছো তো এটা কীভাবে এসেছে? এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে দেখো একত্র করেছি, দুই পাশেই কিউ আছে, কিউ কাটাকাটি যাওয়ার ফলে এটা আসলো। তার মানে দেখো আমরা একটা কিন্তু তুল্য ধারকত্বের রাশিমালা পেয়ে গেলাম। আমাদের যদি প্রথম ধারকের ধারকত্ব দেওয়া থাকে, দ্বিতীয় ধারকের ধারকত্ব দেওয়া থাকে, তৃতীয় ধারকের ধারকত্ব দেওয়া থাকে, এই সূত্রটা ব্যবহার করে আমরা তুল্য ধারকের ধারকত্বটা বের করতে পারবো। একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা, আমরা রোধের বেলায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যে সূত্রটা পড়েছি, আমার ধারকের বেলায় শ্রেণী সংযোগে কিন্তু এরকম সূত্র। দ্যাট মিন্স যেটা রোধের সময় প্যারালালের সূত্র ছিল, সেটা ধারকের বেলায় শ্রেণীর সূত্র হয়ে দাঁড়াচ্ছে, রাইট? মানে ইনভার্স করে যেই সূত্রটা। তো এটা তো গেল তিনটা ধারক নিয়ে যদি সূত্র দাঁড় করাই। তিনটা ধারক নিয়ে সূত্র না দাঁড় করি, আমরা যদি এন সংখ্যক ধারক নিয়ে সূত্র দাঁড় করাই, তাহলে C1 C2 C3 এরকম করে এন সংখ্যক এনতম ধারকের ধারকত্ব যদি লিখি Cn, তাহলে আমরা এটার তুল্য ধারকত্ব সূত্র এভাবে লিখতে পারি 1/cs ইকুয়াল টু 1/c1 যোগ 1/c2 যোগ 1/c3 এরকম করে ডট 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 1/cn। তাহলে এটা গেল আমাদের n সংখ্যক ধারকের জন্য তুল্য ধারকত্বের রাশিমালা। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে আমরা কিভাবে আসলে শ্রেণী সংযোগের বেলায় তুল্য ধারকত্ব বের করব, যদি আমাদের প্রতিটা ধারকের ধারকত্ব যারা শ্রেণী সংযোগে আছে তাদের ধারকত্ব দেয়া থাকে। এবার আমরা চলে আসবো সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে বন্ধুরা দেখো কি হচ্ছে। সমান্তরালে আমরা বলেছি সমান্তরালে কি হয়, সমান্তরালে যেই ধারক দুইটা থাকে, এই ধারকগুলো থাকে, এই ধারকগুলোর প্রতি পাতের দুই প্রান্তে আমার আলাদা আলাদা চার্জ জমা হবে। দেখো এইখানে এক রকমের চার্জ, এখানে এক রকমের চার্জ, এখানে এক রকমের চার্জ, এখানে আরেক রকমের চার্জ। দ্যাট মিন্স প্রথম ধারকের প্রতিপাতে যে পরিমাণ জমাকৃত আধান, দ্বিতীয় ধারকের প্রতিপাতে ভিন্ন পরিমাণ জমাকৃত আধান, তৃতীয় ধারকের প্রতিপাতে
ভিন্ন পরিমাণ জমাকৃত আধান। কারণটা কি? কারণ এদের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য একই থাকবে, সমান্তরাল সংযোগে বিভব পার্থক্য একই থাকে, কিন্তু প্রবাহ কিন্তু আলাদা হয়। আমি যদি একটু এঁকে দেখাই, এখান থেকে তো আমাদের মূল প্রবাহটা নামবে, রাইট? সো মূল প্রবাহ আই নামবে, ভালো কথা। তো এই আই এর একটা অংশ কিন্তু এখানে ঢুকবে, এটাকে আমরা আই এন অংশ বলতে পারি, একটা অংশ এদিকে ঢুকবে, এটাকে আই ওয়ান। এরকম করে আমাদের প্রত্যেকটার মধ্যে তড়িৎ প্রবাহের ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা আসবে, রাইট? সো তড়িৎ প্রবাহের ভ্যালু যদি আলাদা আলাদা আসে এরকম করে, তাহলে তাদের মধ্যে জমাকৃত আধান আলাদা হবে, কারণ আই ইকুয়াল টু কি? কিউ বাই টি। সো আমাদের আই যদি ভিন্ন হয় তাহলে একক সময়ে কিউ এর পরিমাণও ভিন্ন, তার মানে প্রত্যেকের মধ্যে জমাকৃত আধান যেটা প্রত্যেক পাতে সেটা ভিন্ন হবে। প্রথম ধারকের বেলা যেটা হবে দ্বিতীয় ধারকের বেলা সেটা হবে না। বাট বিভব পার্থক্য কিন্তু একই থাকবে, কারণ তারা একটা পার্টিকুলার পয়েন্টে কানেক্টেড, অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের যেটা বিভব পার্থক্য এটাই হবে প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, আবার এটাই হবে দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, আবার এটাই হবে তৃতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। দ্যাট মিন্স সবার দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে ভি করে, কারণ এরা প্রত্যেকেই সাধারণ একটা বিন্দুতে কানেক্টেড। তো আমরা এই কনসেপ্ট অনুসারে যদি দেখি এদের ক্ষেত্রে আমরা দেখতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি, কিউ টু ইকুয়াল টু সি টু ভি, কিউ থ্রি ইকুয়াল টু সি থ্রি ভি। এটা কোথা থেকে আসলো? সি ইকুয়াল টু কিউ বাই ভি ফর্মুলা ছিল, ওইটাই আমরা কাজে লাগিয়েছি। প্রথম ধারকের বেলায় যদি কাজে লাগাই তাহলে কিউ ওয়ান প্রথম ধারকের সঞ্চিত আধান, কিউ ওয়ান ইকুয়াল টু প্রথম ধারকের ধারকত্ব ইন্টু প্রথম ধারকের প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। এখানে আর প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বলছি না, কারণ কি? কারণ প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তো একই, তাই এটাকে ভি দিয়ে প্রকাশ করছি। একইভাবে কিউ টুরটা লেখা যায়, কিউ থ্রিটাও লেখা যায়। সো আমরা কিউগুলোকে এক পাশে রেখে এরকম সম্পর্ক দাঁড় করাতে পারি। আরেকটা জিনিস বলি, এই যে এই আই এর জন্য একটা আধান, এই আধানগুলোই কিন্তু আস্তে আস্তে এখানে ভাগ হয়েছে, রাইট? এখানে আই ওয়ান ভাগ, আই টু ভাগ, আই থ্রি ভাগ। তেমনিভাবে এখান থেকে যে মূল আধানগুলো আসছিল, মূল আধানটা যদি হয়ে থাকে কিউ, মূল প্রবাহের জন্য যে আধানটা, মানে এখান থেকে মেইন যে যতগুলো আধান আসছিল সেটা যদি কিউ হয়ে থাকে, এই কিউটা কিন্তু একটা অংশ কিউ ওয়ান হিসেবে এখানে ঢুকলো, একটা অংশ কিউ টু হিসেবে এখানে ঢুকলো, একটা অংশ কিউ থ্রি হিসেবে এখানে ঢুকলো। তার মানে এই কিউ মানে যেটা ব্যাটারি থেকে মূল আধান হিসেবে বের হয়েছিল, সেই আধানটাই কিন্তু সবার মধ্যে ভাগ হয়ে গেল। যদি আমি তিনটা ধারক নিয়ে কথা বলি, তাহলে তিনটা ধারকের প্রত্যেকটা পাতে, প্রথম ধারকের প্রথম ধারকের প্রত্যেক পাতে যে আধান, দ্বিতীয় ধারকের প্রত্যেক পাতে যে আধান, তৃতীয় ধারকের প্রত্যেক পাতে যে আধান, এই আধানগুলো যোগ করলে আমরা পেয়ে যাব মূল আধানটা। মূল আধান বলতে আমাদের বর্তনীর ব্যাটারি থেকে যে আধানটা সাপ্লাই হচ্ছিল। সো আমরা এই সম্পর্কটার ক্ষেত্রে দেখো কিউ ওয়ানের জায়গায় এটা লিখে ফেলি, কিউ টু এর জায়গায় এটা লিখে ফেলি, কিউ থ্রি এর জায়গায় যদি এটা লিখে ফেলি, তাহলে আমরা এরকম একটা সম্পর্ক পাই, কিউ ইকুয়াল টু সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি। তাহলে এই যে সম্পর্কটা আসলো, এই সম্পর্কটা আমি যদি কমন নিই, কমন নেওয়ার মতন আমাদের কি আছে? ভি। সো ভি যদি কমন নিই তাহলে আমি এইরকম একটা সম্পর্ক পাবো, যেটাকে 2.64 সমীকরণ দিয়ে লিখে রাখলাম। এই ধারকগুলোর বদলে আমি একটা নতুন ধারক ব্যবহার করছি, যেহেতু এরা সমান্তরালে আছে, এই ধারকগুলোর বদলে একটা নতুন ধারক ব্যবহার করছি, যেটা কি না এরা মিলে যা করতো ও একাই সেটা করবে। তাহলে এই ধারকটাকে ওদের তুল্য ধারক বলা যায়, আর এই ধারকের ধারকত্বটাকে ওদের তুল্য ধারকত্ব বলা যায়। সো তুল্য ধারকের ধারকত্ব এটাকে প্রকাশ করছি সিপি দিয়ে, কারণ এটা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব সেটাকে সিপি দিয়ে প্রকাশ করা হচ্ছে, সিপি। তাহলে এই ধারকের বেলাতেও আমার মূল আধান কিন্তু জমা হবে, কারণ এখানে মূল প্রবাহ মানে মূল যে আই প্রবাহটা, এই আই প্রবাহটাই কিন্তু এই ধারকের মধ্য দিয়ে যাচ্ছে। সো আই প্রবাহটা যদি এর মধ্যে দিয়ে যায়, তাহলে এর মধ্যে জমাকৃত আধান যেটা প্রত্যেক পাতে, সেটা কিন্তু একদম মূল ব্যাটারি থেকে যে আধানটা আসছে সেই আধানটাই, রাইট? সো মূল আধানটাই কিন্তু তার মধ্যে জমা হবে। এখানে যেমন ভাগ হয়ে গিয়েছিল, এখানে কিন্তু আর ভাগ হবে না, মূলটাই প্রবেশ করবে। সো আমার এই যে ধারকটা আছে, এই তুল্য ধারকটা, এই তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা যদি মেইন কানেকশনে কানেক্টেড, সো মেইন কানেকশনের দুই প্রান্তের বিভব পার্থক্য যেমন ভি ছিল, এটারও দুই প্রান্তের বিভব পার্থক্য ভি থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, এই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিপিভি। এখানেও আমরা সূত্র খাটালাম কোনটা? সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা জানি, কিউ ইকুয়াল টু লিখতে পারি সিভি, আর এই ধারকটার বেলায় সিটাকে আমরা কি ধরেছি? সিপি, যেটা আমরা বের করতে চাই তুল্য ধারকত্বটা সিপি। আর এই ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্য যেহেতু ভি, তাই বিভব পার্থক্যের জায়গায় ভি লিখেছি। এখন এটাকে 2.65 সমীকরণ নাম্বার দিলে এখানে দেখো 2.64 সমীকরণে কিউ ইকুয়াল টু একটা রাশিমালা পেয়েছো, আর এখানেও কিউ ইকুয়াল টু একটা রাশিমালা পেয়েছো। এই দুইটা রাশিমালাকে যদি ইকুয়েট করো, সমান ধরো, কারণ এই কিউ, এখানের কিউ আর এখানের কিউ তো ভিন্ন কিছু না, মূল ব্যাটারি থেকে যে আধানটা সাপ্লাই হয়, তাই এই অংশটা আর এই অংশটাকে সমান ধরলে আমরা এরকম লিখতে পারি, যেখানে দুই পাশেই ভি আছে, ভি কাটাকাটি চলে যায়। তাহলে দেখো বন্ধুরা, আমরা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব, তুল্য ধারকটার ধারকত্ব সেটা পেয়ে যাই, যদি আমাদের জানা থাকে
যারা সমান্তরাল কানেকশনে কানেক্টেড তাদের প্রত্যেকের ধারকত্বের মানটা। সো প্রত্যেকের ধারকত্বের মান যদি C1 C2 C3 হয় তাহলে আমরা এদেরকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব, সমান্তরালে সংযুক্ত ধারকগুলোর তুল্য ধারকত্বর মানটা পেয়ে যাব। একটু চিন্তা করে দেখো তো, এটাই কিন্তু ছিল রোধের বেলায় শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের সূত্রটার মতন। তুল্যরোধ শ্রেণীর ক্ষেত্রে আমরা বের করতাম যোগ করে, আর তড়িৎ ধারকের বেলায় সমান্তরাল সংযোগে বেসিক্যালি এরকম একটা সূত্র দাঁড়ায়। তো এটা তো 3টা ধারকের জন্য করলাম। 3টা ধারককে নিয়ে আমরা যদি n সংখ্যক ধারকের জন্য এই ফর্মুলাটা কাজে লাগাই তাহলে কি বলতে পারি, ধরে নিলাম C1 C2 C3 এরকম করে Cn n সংখ্যক ধারক পরস্পরের সাথে সমান্তরাল সংযোগে সংযুক্ত। তাহলে তাদের দ্বারা যে তুল্য ধারকটা তৈরি হবে সেই তুল্য ধারকের ধারকত্ব কত হবে, সেটা যদি Cp হয় তাহলে বলতে পারি Cp = C1 + C2 + C3 এরকম করে Cn। তার মানে তাদেরকে যোগ করে দিলেই তুমি কি পেয়ে যাবে, Cp পেয়ে যাবে। তাহলে বন্ধুরা বোঝা গেল আমাদের সমান্তরাল সংযোগে যে ধারকগুলো সংযুক্ত থাকবে তাদের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মানটা কিন্তু তাদের যোগফলের সমান, মানে বেড়ে যায়, রাইট? সো চিন্তা করে দেখো, সিপি বড় হবে না C1 বড় হবে? অবভিয়াসলি সিপি বড় হবে, কারণ C1 C2 C3 এগুলো যোগ করে আসছে। আর সমান্তরাল শ্রেণী সংযোগের বেলায় যেটা ছিল সেটা হচ্ছে C1 বড় হবে না CS বড় হবে? বন্ধুরা চিন্তা করে দেখো তো, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে 1/C1 করার ফলে 1/C2 করার ফলে আর এটা 1 হওয়ার ফলে বরং তুমি কিন্তু দেখতে পাবে যে C1 এর ভ্যালুটাই CS এর থেকে বড়, C2 এর ভ্যালুটাই CS এর থেকে বড়। তোমরা মনে মনে একটা মান ধরে নাও, C1 এর জায়গায় 2 ধরো, C2 এর জায়গায় 3 ধরো, C3 এর জায়গায় 4 ধরো, এরকম 3টা ধারক নিয়ে যোগ করে দেখো 2 3 4 যদি করো তাহলে তুমি দেখবে CS এর মানটা হিসাব করার ফলে 1/CS এখানে যেটা আসবে যোগ করবা, আবার ইনভার্স করবা, করলে দেখবা CS এর মানটা 2 সবচেয়ে কম মান ছিল না, এখানে 2 3 4 ধরেছি, সো 2 এর চেয়েও কম মান আসবে CS এর মানটা। তার মানে শ্রেণীতে সংযুক্ত ধারকগুলোর তুল্য ধারকত্ব হয় প্রত্যেকটা ধারকের ধারকত্বের চেয়েও কম মান বিশিষ্ট। আর সমান্তরালের বেলায় সমান্তরাল সংযুক্ত ধারকের তুল্য ধারকত্ব হবে প্রত্যেকটা ধারকের মানের চেয়ে বেশি মান বিশিষ্ট। তাহলে এই দুইটা আইডিয়া নিয়ে চলো আমরা ম্যাথ করতে চলে যাই। একটা বোর্ডের ম্যাথ দেখে আসি। নিচে একটি তড়িৎ বর্তনী দেখানো হলো, এখানে C1 C2 C3 এটা শ্রেণী সংযোগে আছে, 2 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে, এই তিনটা তাদের ধারকত্বের মান। আর এরা যে ব্যাটারির সাথে কানেক্টেড, মানে মূল ব্যাটারিটা বা মূল বিভব পার্থক্যটা দেওয়া আছে, মানে যেটাকে আমরা ক্যাপিটাল V দিয়ে প্রকাশ করি, মূল বিভব পার্থক্য এটাকে 12 ভোল্ট দেওয়া আছে। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টির কী রকমের পরিবর্তন প্রয়োজন। তো বন্ধুরা আমরা যদি শুরু করি এই ম্যাথটা করতে, তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা অনুসারে সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ, দ্যাট মিনস সমবায়টার তুল্যরোধ আমাদের তুল্য ধারকত্ব আমাদের বের করতে হবে আগে। সো যেহেতু C1 C2 C3 এরা শ্রেণী সমবায়ে সংযুক্ত, তাই এদের তুল্য ধারকত্ব যদি CS হয় তাহলে আমরা প্রথমেই কী করবো, কি CSটা বের করে নিব। CS কীভাবে বের করবো, 1/CS = 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3। C1 এর ভ্যালু জানি, C2 এর ভ্যালু জানি, C3 এর ভ্যালু জানি। সো আমরা এই C1 C2 C3 এগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো আমি মাইক্রোফ্যারাডেতেই বসালাম, CSটাও তার মানে মাইক্রোফ্যারাডেতে আসবে। তোমরা হিসাব করে দেখবে, এটা হিসাব করলে আসে 1, আর 1/CS = 1 মানে CS = 1ই আসবে, ইনভার্স করলেও একই জিনিসই থাকবে। তো CS = 1 মাইক্রোফ্যারাডে আসবে। কেন? কারণ 1 মাইক্রোফ্যারাডে আসার কারণটা হচ্ছে আমরা এগুলো মাইক্রোফ্যারাডেতে রেখেছি, তাহলে এটাও মাইক্রোফ্যারাডেতেই থাকবে। তো CS = 1 মাইক্রোফ্যারাডে, এটাকে আমরা যদি ফ্যারাডেতে নেই তাহলে কি লিখবো, 1 × 10⁻⁻6 ফ্যারাডে। তাহলে এই হচ্ছে আলটিমেটলি কি, এই হচ্ছে আমার তুল্য ধারকত্বের রাশিমালাটা। সো তুল্য ধারকত্বের রাশিমালাটা চলে আসলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আমাদের বের করতে হবে কি, সমবায়টার জন্য সঞ্চিত শক্তির পরিমাণ। তো সঞ্চিত শক্তি কিভাবে বের করে, আমরা C জানা আছে, মানে তুল্য Cটা ধারকত্বটা জানা আছে, V জানা আছে। আমরা U এর সঞ্চিত শক্তির ফর্মুলা C আর V জানা থাকলে বের করতে পারি। ফর্মুলা কি, U = ½ CV²। সো C এর ভ্যালু আমি বসিয়ে দিব 1 × 10⁻⁶, V এর ভ্যালু আমি বসিয়ে দিব 12 ভোল্ট। সো আমি 1/2 × 1 × 10⁻⁶ × 12² বসিয়ে দিলে হিসাব করলে আমার ভ্যালুটা আসে কত, 7.2 × 10⁻⁵ জুল। তার মানে আমরা সঞ্চিত শক্তির পরিমাণটা কিন্তু পেয়ে গেলাম 7.2 × 10⁻⁵ জুল। এটা গেল আমাদের প্রথম ম্যাথ। এবার আসি দ্বিতীয়টাতে, সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টির কী রকমের পরিবর্তন প্রয়োজন। সো আমাদের এদের থেকে যদি আমরা সর্বোচ্চ শক্তি চাই তাহলে আমাদের এই সমবায়টার কী রকম পরিবর্তন করতে হবে। বুঝতেই পারছো, U = ½ CV², দ্যাট মিনস C এর মান বাড়লে U এর মান বাড়বে। তো আমরা এমনভাবে তাদেরকে সংযুক্ত করতে চেষ্টা করব যেন C এর মানটা সবচেয়ে বেশি হয়। আর আমরা একটু আগেই বলে এসেছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মানটা কিন্তু প্রত্যেকের চেয়ে বেড়ে যায়, রাইট? সো আমরা সিদ্ধান্ত নিব
প্রথমেই যে C1 C2 C3 ধারকগুলোকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এদের তুল্য ধারকত্ব সিপি পাবো, আর এই সিপিটাই কিন্তু সর্বোচ্চ, মানে তাদের দ্বারা অ্যাচিভড সর্বোচ্চ ধারকত্ব কিন্তু তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলেই পাওয়া যায়। কারণ সমান্তরাল সমবায়ে ধারকত্বের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তাদের যোগফলের সমান, সো মান বেড়ে যায়। সো সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সো C1 এর ভ্যালু, C2 এর ভ্যালু, C3 এর ভ্যালু যদি আমি বসিয়ে দিলে আমার এখানে চলে আসে কত? 2 + 4 + 4, দ্যাট মিনস 10। সিপি চলে আসলো 10 মাইক্রোফ্যারাডে, কারণ এগুলো মাইক্রোফ্যারাডেতে রাখা হয়েছে। তাহলে আমরা সিপি এর একক কি লিখবো? মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডে নিয়ে নিব, আর মাইক্রো মানে 10⁻⁶, তাহলে 10 × 10⁻⁶ ফ্যারাডে। আচ্ছা, তো আমরা এখান থেকে যদি কাজ করতে চাই তো আমরা লিখতে পারি আমরা বিভব পার্থক্য ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে সর্বোচ্চ ধারকত্বে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাবো, যেটা আমি বলেছিলাম এই ম্যাথটা শুরু করার আগে, যে আমরা বিভব পার্থক্য যেহেতু বাড়াচ্ছি না কমাচ্ছি না, তাই সি বাড়লেই ইউ বাড়বে, আর সি সবচেয়ে বেশি হয় সমান্তরালে কানেক্ট করলে। তাহলে আমরা লিখতে পারি ইউ ম্যাক্স ইকুয়াল টু হাফ সি ম্যাক্স ভি স্কোয়ার। সো হাফ সি ম্যাক্স ভি স্কোয়ার, সি ম্যাক্সটা আমার কত? এই ভ্যালুটা, আর ভি আমার কত? 12 ভোল্ট। সো আমি হাফ ইন্টু 10 × 10⁻⁶ ইন্টু 12 স্কোয়ার বসিয়ে দিলে আমি ইউ ম্যাক্সটা পেয়ে যাবো, যেটা 7.2 × 10⁻⁴ জুল আসে, যেটা আগের থেকে বেশি। আগেরটা কত ছিল? 7.2 × 10⁻⁵ জুল, এখন 7.2 × 10⁻⁴ জুল। সর্বোচ্চ গতিশক্তি পেতে ধারকসমূহের সমান্তরাল সমবায়ের প্রয়োজন হবে। সো এইভাবে আমরা ম্যাথটা করে ফেলতে পারি। খুবই সহজ ম্যাথ, জাস্ট সূত্রগুলো জানা থাকলেই হয়ে যায়। এখন আমরা একটি অ্যাডমিশনের ম্যাথ দেখব। তো এখানে দেখো বন্ধুরা, ম্যাথটার মধ্যে কি দেওয়া আছে? দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রোফ্যারাডে ও 2 মাইক্রোফ্যারাডে হয়। ধারক দুটির ধারকত্ব কত বের করতে বলা হয়েছে। তো তার মানে কি দেওয়া আছে? এখানে আমাদের সিপি আর সিএস এর ভ্যালু দেওয়া আছে, আর C1 আর C2 ভ্যালুই কিন্তু জানতে চাওয়া হয়েছে। ধারক দুইটা যেটা, সেটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা প্রথমেই ধরে নিই, ধরা যাক ধারক দুটির ধারকত্ব হলো C1 ও C2। তো আমাদের দেয়া আছে কি? সিএস এর ভ্যালু 2 মাইক্রোফ্যারাডে, সিপি এর ভ্যালু 9 মাইক্রোফ্যারাডে। তো আমরা C1 ও C2 কীভাবে বের করতে পারি? প্রথমে আমরা সিএস আর সিপি এর সূত্র যদি লিখে ফেলি, সমান্তরাল সমবায়ে যদি C1 আর C2 যুক্ত হয় তাহলে তুল্য ধারকত্বের সূত্র আমরা জানি, সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 ইকুয়াল টু 9 মাইক্রোফ্যারাডে, রাইট? এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এবার আসি আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ে যদি C1 আর C2 যুক্ত হয় তাহলে তাদের তুল্য ধারকত্ব কত? CS। তো আমরা লিখতে পারি 1/CS ইকুয়াল টু 1/C1 যোগ 1/C2, রাইট? আচ্ছা, এইখান থেকে আমরা আমরা যদি একটু লসাগু করি তাহলে ডান পাশটা কি আসে? C1 C2 নিচে আসে হরে, আর লবে কি আসে? C2 প্লাস C1। আবার বিপরীতকরণ যদি করে দেওয়া হয়, এখানে লসাগু করা হয়েছে দেন বিপরীতকরণ করা হয়েছে, তাহলে কি আসবে? CS এ পাশে CS ইকুয়াল টু C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটার ভ্যালুই ছিল 2 মাইক্রোফ্যারাডে। এটার পরের লাইনে কি করা হয়েছে? এটার পরের লাইনে দেখো, আমরা এই অংশটা, এতটুকু অংশটা নিলাম, এতটুকু অংশটাকে নিয়ে আর গুণন করা হয়েছে। সো C1 C2 যোগ আকারে আছে, এটা ওপাশে চলে গেলে গুণ আকারে চলে যাবে। ভাগ আকারে আছে C1 প্লাস C2টা, এটা ওপাশে গেলে গুণ আকারে চলে যাবে। তাহলে এরকম একটা কিছু থাকবে, C1 C2 ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু 2 মাইক্রোফ্যারাডে। C1 প্লাস C2 এর ভ্যালু কিন্তু আমরা জানি কত? 9 মাইক্রোফ্যারাডে, রাইট? এই সমীকরণ থেকে। সো আমরা যদি C1 প্লাস C2 ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 9 মাইক্রোফ্যারাডে ইন্টু 2 মাইক্রোফ্যারাডে ইকুয়াল টু আসলো কত? 18 মাইক্রোফ্যারাডে হোল স্কোয়ার, কারণ দুইটা মাইক্রোফ্যারাডে গুণ গিয়েছে। সো মাইক্রোফ্যারাডে হোল স্কোয়ার। তো C1 C2 এর ভ্যালুটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। আমরা এখন কি জানি? C1 প্লাস C2 এর ভ্যালু জানি, আবার C1 C2 গুণ আকারে ভ্যালুটা জানি। এরকম ম্যাথ কিন্তু তোমরা করে এসেছিলে, রাইট? X প্লাস ওয়াই এর মান জানো, এক্স ওয়াই এর মান জানো, মানে এক্স এর গুণফলের মান জানো, তাহলে এক্স আর ওয়াই আলাদা আলাদা করে কত সেটা বের করা। এরকম কিন্তু 9, 10-এ তোমরা ম্যাথে এইসব সমস্যাগুলো করে এসেছিলে। সো এখন আমরা ঠিক ওইভাবেই আগাবো। যদি আমরা প্রথমেই লিখে ফেলি C1 প্লাস C2 হোল স্কোয়ার মাইনাস C1 মাইনাস C2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 C1 C2। আমরা এরকম একটা ফর্মুলা জানি না, A প্লাস B হোল স্কোয়ার মাইনাস A মাইনাস B হোল স্কোয়ার ইকুয়াল টু 4AB। সো ওই ফর্মুলাটাই আমরা লিখলাম এখানে। ওই ফর্মুলাটা লিখে আমাদের টার্গেট হচ্ছে C1 মাইনাস C2 বের করা। সো C1 মাইনাস C2কে যদি এক পাশে করি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে কি এই জিনিসটা থাকে না? C1 মাইনাস C2 যদি ও পাশে চলে যায়, 4 C1 C2টাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে ও পাশে চলে গেলে এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, C1 মাইনাস C2 হোল স্কোয়ার হয়ে যাবে এ পাশে, আর 4 C1 C2 এ পাশ থেকে এখানে আসার কারণে মাইনাস হয়ে যাবে। আর স্কোয়ারটা যদি আমরা সরাতে চাই, ও পাশে যেহেতু C1 মাইনাস C2 হোল স্কোয়ার গিয়েছে, স্কোয়ারটা সরাতে চাইলে আমরা রুট নিয়ে নিতে পারি। তাহলে এক পাশে লিখতে পারি C1 মাইনাস C2, আরেক পাশে লিখতে পারি রুট ওভার C1 প্লাস C2 হোল স্কোয়ার বিয়োগ 4 C1 C2।
তো এই জিনিসটা আমরা লিখে ফেলতে পারি। তো এখানে দেখো C1 প্লাস C2 যেটা আছে, সো C1 প্লাস C2 জায়গায় আমরা কিন্তু ভ্যালু বসিয়ে দিতে পারি, আর C1 C2 গুণ আকারে যে ভ্যালুটা আছে সেটাও জায়গায় ভ্যালু বসিয়ে দিতে পারি। একটা আছে 9, একটা আছে 18। সো আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, এখানে লিখতে পারি √9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18। তো এখান থেকে হিসাব করলে আমার C1 মাইনাস C2 চলে আসে। C1 মাইনাস C2 কত আসে? এটাতে 9 স্কোয়ার মানে 81, আর 4 ইন্টু 18 যদি বিয়োগ করো, 9 স্কোয়ার থেকে 4 ইন্টু 18 বিয়োগ করলে তোমার চলে আসবে ভেতরে 9, এটার হিসাব করলে বিয়োগ করলে 9 আসবে, আর √9 মানে 3। সো আমার C1 মাইনাস C2টা আমরা পেয়ে যাচ্ছি 3 মাইক্রোফ্যারাডে। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিয়ে রাখলাম। তো আমার কাছে এখন ইকুয়েশন নাম্বার 1-এ আছে C1 প্লাস C2, আর ইকুয়েশন নাম্বার 3-এ আছে C1 মাইনাস C2। সো C1 প্লাস C2 আর C1 মাইনাস C2 এই দুইটা ইকুয়েশন যদি যোগ করা হয়, তাহলে দেখো আমরা কিন্তু C1 C2 ভ্যালু বের করে ফেলতে পারি। তো 1 আর 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে দেখো কি আসে, তাহলে আমার C1 আর C1 যোগ হয়ে যাবে 2C1 হবে, আর C2 আর এখানে বিয়োগ C2 যোগ করার কারণেও কিন্তু এটা বিয়োগের থাকার কারণে বিয়োগ হয়ে গেলে C2 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে 2C1 ইকুয়াল টু 9 আর 3 মানে 12 মাইক্রোফ্যারাডে। সো আমরা এখান থেকে C1 পেয়ে যাচ্ছি 6 মাইক্রোফ্যারাডে, রাইট? আচ্ছা, C1 এর এই ভ্যালুটা নিয়ে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই C1 এর জায়গায় 6 মাইক্রোফ্যারাডে, তাহলে CP জানা আছে 9, C2টা বের করে ফেলতে পারবো। তার মানে এখানে আমি যদি 6 বসিয়ে দিই, C2টা কিন্তু চলে আসবে 9 মাইনাস C1 থেকে 9 মাইনাস C1, দ্যাট মিনস C1 যদি 6 হয় তাহলে C2 ইকুয়াল টু আসলে 3 মাইক্রোফ্যারাডে। তাহলে কিন্তু আমরা C1 C2 দুইটার ধারকের ভ্যালুই জেনে গেলাম, ধারকত্বের মানই জেনে গেলাম। তো এখন একটু খেয়াল করো এই ম্যাথটা হয়েছে কি না, এটাও কিন্তু তোমরা যাচাই করে ফেলতে পারো। তোমরা একটু চিন্তা করে দেখো, যদি তুমি দুইটা যোগ করো তার মানে কি সিপি বের হবে। তো মিলিয়ে দেখো এটা 9 আসে কিনা যোগ করলে, হ্যাঁ 9 আসে। আবার যদি তুমি দুইটাকে C1 C2কে এই সমীকরণে বসে দাও 1/C1 যোগ 1/C2, আবার হোল টু দি পাওয়ার ইনভার্স 1 করে দাও, তাহলে CS-টা দেখবা আমার 2 আসছে, রাইট? তো আমি C1 এর জায়গায় 6 বসালে, C2 এর জায়গায় 3 বসালে, এই সমীকরণে হিসাব করলে CS-টা দেখবা 2 হিসাব করে আসছে। আচ্ছা, তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।